আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না। চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। প্রথমে আমরা সূচিপত্রটি দেখে নিতে পারি। অধ্যায় অধ্যায় তোমাদের থাকবে হচ্ছে 8টি। তার মধ্যে পাটিগণিত থাকবে হচ্ছে 1, 2, 3, 3টি পাটিগণিত অধ্যায় থাকবে। বীজগণিত অধ্যায় 2টি বীজগণিত রাশির অধ্যায়। তারপর জ্যামিতি থেকে 2টি অধ্যায় থাকবে। ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। তথ্য উপাত্ত থেকে 1টি অধ্যায় থাকবে। প্রথমে 1 নম্বর পৃষ্ঠায় প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী, স্বাভাবিক সংখ্যা কাকে বলে এবং ভগ্নাংশ কাকে বলে আমরা এগুলো দেখবো এখন। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিসের হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনের সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে ন্যাচারাল নাম্বার কাকে বলে? যে সকল সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। তারপরে হচ্ছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল, তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে গণনাকারী সংখ্যা কাকে বলে, অথবা স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অথবা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে। তখন তোমরা উত্তর দিবে হচ্ছে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল, তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে তোমরা কি কি পড়বে তা হচ্ছে, প্রথমত পড়বে তোমরা অঙ্কপাতের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে ও লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব হচ্ছে 1.1 অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো, প্রিয় শিক্ষার্থী, প্রতীকগুলো তোমরা মনে রাখবে 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 সংখ্যাগুলোকে এগুলোকে অঙ্ক বলা হয়। এগুলোকে অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যাও। এগুলোকে 0 থেকে 1 থেকে 9 পর্যন্ত 0 সহ এগুলোকে সংখ্যাও বলা হয়, অঙ্কও বলা হয়। 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তাহলে কি বোঝা গেল? 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, 0 ব্যতীত। এদের মধ্যে প্রথম 9টি প্রতীকে সার্থক অঙ্ক। প্রথম 9টি অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। শেষেরটিকে 0 বলা হয়। সংখ্যাগুলোর সক্রিয় ও নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0 বলা যায়। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। 9 অপেক্ষা বড় ধরো 10। 10 কি? 2টি সংখ্যা, 2টি অঙ্ক। 2টি অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। 9 অথবা ধরো 15 এগুলো কি? 2টি অঙ্ক পাশাপাশি বসিয়ে
লেখা যায়। তারপর হচ্ছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে অঙ্কপাতন কাকে বলে। তোমরা তখন লিখবে হচ্ছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অথবা লিখতে পারো ৯ অপেক্ষা বড় সব সংখ্যায় ২ বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে যে সংখ্যা দ্বারা অঙ্ক লেখা হয় তাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে ১০টি প্রতীকই ব্যবহার করা হয়। ১০ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা ১০ গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়টি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান ডান দিকের অঙ্ক তার স্বীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের ১০ গুণ এবং তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানে মানের ১০ গুণ বা সক্রিয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক 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 স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর ১০ গুণ বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। যেমন ৩৩৩ সংখ্যাটির সর্বডানের ৩ এর স্থানীয় মান হচ্ছে ৩। সর্বডানে কি ৩? ৩ এর স্থানীয় মান ৩। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ৩ এর স্থানীয় মান যথাক্রমে ডানে হচ্ছে ৩ দশক হচ্ছে ৩০ এবং তারপর হচ্ছে ডানে ৩ শতক ৩ শতক ৩ শতম। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, ফলে তার নিজস্ব ও সক্রিয় মান একই থাকে। অর্থাৎ ৩৩৩ সমান হতে পারে ৩ গুণন ৩ শতক অর্থাৎ একক দশক শতক। ১০০ দিয়ে ৩ গুণন ১০০ যোগ ৩ দশক ৩ গুণন ১০, তারপর হচ্ছে একক ৩। পৃষ্ঠা ২ এর ১.২ দেশীয় সংখ্যা পঠন রীতি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। দেশীয় রীতি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করেন। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। প্রথম সংখ্যা হচ্ছে প্রথম ঘরে হচ্ছে একক, দ্বিতীয় ঘরে দশক, তৃতীয় ঘরে হচ্ছে শতক, চতুর্থ ঘরে হাজার। এগুলো হচ্ছে দেশীয় পদ্ধতিতে। পঞ্চম অযুত, ষষ্ঠ লক্ষ, সপ্তম নিযুত, অষ্টম কোটি। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় ১, ২, ৩, ৪ ইত্যাদি। কিন্তু কিছু অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন ২৫, ৩৮, ৭১ পড়া হয় যথাক্রমে ২৫, ৩৮, ৭১। শতকের ঘরের ১, ২, ৩ ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে ১০০, ২০০, ৩০০ ইত্যাদি পড়া যায়। শতকের ঘরে যে সংখ্যা লেখা হবে, যেমন ৫ লিখলাম তাহলে ৫০০, ৬ ৬০০ ইত্যাদি ভাবে পড়া যায়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৭০০০ ইত্যাদি আর কি। অযুতের ঘরের অঙ্কগুলো অযুত হিসেবে পড়া হয় না। তাহলে কিভাবে পড়া হয়? অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া যায়। ধরো অযুতের ঘরে তো ৫, হাজারের ঘরে ১, তাহলে কত হলো ৫১, তাহলে পড়তে হবে ৫১,০০০। অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে ধরো ৭ এবং হাজারের ঘরে ৫ থাকলে ২ ঘরে অঙ্ক মিলিয়ে ৭৫,০০০। ৭ আর ৫ কত হলো? ৭৫,০০০ পড়তে হয়। পৃষ্ঠা ৩, গণিত বই। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয়
তত লক্ষ্য হিসেবে পড়া হয়। নিযুত আর কি, নিযুত আর লক্ষ্যের ঘরে যত হবে তত পড়া হয়, তত লক্ষ্য হিসেবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে ধরো 8, তাহলে নিযুতের ঘরে 8 এবং লক্ষ্যের ঘরে 3 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে হয় 83। 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া যায়। ধরো ধরো 1 কোটি, একের আগে যদি 3 4 দেও তাহলে কত হবে? 431 কোটি। এভাবে পড়া যায়। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে বা শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা, প্রথমে 3 অঙ্কের পরে একটি কমা বসাতে হবে, তারপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হবে। উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে ভালো মতো। উদাহরণটি দেখে নিতে পারো। উদাহরণ 1, কমা বসিয়ে কথায় লেখো। 9 8 7 5 4 7 3 2 1, এগুলো আমাদের কমা বসাতে হবে। প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর হচ্ছে 2 ঘর পর পর কমা বসাতে হবে। সমাধান: সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসাতে হবে। এরপর এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 3 ঘর পর কমা, 2 ঘর পর 2 ঘর পর 2 ঘর পর কমা হয়েছে। এখন কোটির ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 98, নিযুত লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 75 এবং অযুত হাজারের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 47। শতকের ঘরে 3, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে 98 কোটি 75,47,321। উদাহরণ 2, অঙ্কে লেখো 7,05,90,007। সমাধান: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রথমে বলা রয়েছে 7 কোটি। 7 কোটি ঘরে তাহলে আমরা 7 লিখব। তারপর হচ্ছে 5 লক্ষ, লক্ষের ঘরে 5। 90,000, হাজার, 90,000, 90 হচ্ছে দুটি সংখ্যা, তার মানে হচ্ছে হাজার এবং অযুত ঘরে মিলে 90 লিখব। তারপর 7, 7 হচ্ছে একক, এককের ঘরে 7। তাহলে আমাদের দশক, শতক আর নিযুতের ঘর ফাঁকা, ফাঁকার জন্য আমরা শূন্য বসিয়ে দেব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, নিযুত, শতক, এই যে শতকের খালি ঘর এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি অঙ্কগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি হচ্ছে 7,5,90,007। প্রথমে 3 ঘর পরে কমা, তারপর হচ্ছে 2 ঘর পর পর কমা। উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 7 অঙ্কের বৃহত্তম অঙ্ক, বৃহত্তম অঙ্ক হচ্ছে 9, ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0। সমাধান: এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 এর পর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। নির্ণয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টি 9। নির্ণয় বৃহত্তম সংখ্যা 7টি 9। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর 7টি 0 লিখলে সংখ্যাটি শূন্যই থাকে, কোনো মান পাওয়া যায় না। সুতরাং সর্ববামে সার্থক অঙ্ক হিসেবে ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি 0 বসিয়ে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমে একটি সার্থক অঙ্ক 1 বসিয়ে তারপর হচ্ছে 6টি 0 বসিয়ে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। পৃষ্ঠা 4, উদাহরণ 4 নম্বর। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 0 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান: অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে সবচেয়ে বড় হচ্ছে 8, তারপরে ছোট 7 5 4 3 0। সুতরাং বড় থেকে ছোট ক্রমে
অঙ্কবাদ করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। বৃহত্তম সংখ্যাটি তাহলে হবে হচ্ছে 87543 আবার ক্ষুদ্রতমের জন্য আবার শূন্য, সবচেয়ে ছোট হচ্ছে শূন্য, তারপর বড় হচ্ছে 3, 4, 5, 7, 8। সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কবাদ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে। অতএব শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা শূন্যবাদে লিখলাম 3, তারপর 0, 4, 5, 7, 8 লিখতে হবে। শূন্য ক্ষুদ্রতম সংখ্যার ডানে লিখতে হবে। 1.3 হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়: একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তোমরা খেয়াল করবে হাজারে 3 সংখ্যা অর্থাৎ 3 ঘর, মিলিয়নে 3 ঘর, বিলিয়নে 3 ঘর। একক, দশক, শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও লেখায় প্রকাশ করা হয়। একক, দশক, শতক এগুলা হচ্ছে দেশীয় রীতিতে প্রকাশ করা বা লেখা যায়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের। হাজারের হাজারের ঘরে অনূর্ধ্ব 3টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। হাজারের ঘরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হয় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া যায়। যেমন ধরো এখানে দেওয়া রয়েছে 3টি 1, অথবা তুমি যদি 3টি 2 দাও তাহলে পড়া হইবে একক, দশক, শতক 222,000, তাহলে 222 পড়া হবে। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111, 111 এবং পড়তে হয় 111 পড়তে হয় 111,000 পড়তে হয় হচ্ছে 111,000। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নে ঘরের বামের ঘর বিলিয়নের। মিলিয়নে ঘরের বামের ঘর কিসের ঘর? বিলিয়নের। এই ঘরেও যে সংখ্যা লেখা হয় তত বিলিয়নই পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, পড়তে হয় 111 বিলিয়ন। 111 বিলিয়ন। কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আমরা দেশীয় রীতিতে শিখেছি প্রথম ডান দিক থেকে প্রথম 3 ঘর পর কমা, তারপর হচ্ছে 2 ঘর পর পর কমা। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে ডান দিক থেকে সবগুলোই 3 ঘর পর পর কমা। দেশীয় ও আন্তর্জাতিক রীতির পারস্পরিক সম্পর্ক। দেশীয় হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এগুলো হচ্ছে দেশীয় রীতি। আন্তর্জাতিক রীতি হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানে একের স্থানীয় মান 1 মিলিয়ন। ধরো মিলিয়নের ঘরে সর্বডানে 1, সর্বডানে কত রয়েছে 1, তাহলে কি ধরা যাব? তাহলে হবে 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। এই ঘরটি কি? নিযুতের ঘর, অর্থাৎ এই ঘরের 1 এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। তারপরে হচ্ছে বিলিয়নের ঘরে সর্বডানে 1 এর স্থানীয় মান 1 বিলিয়ন। প্রথমে কি 1 এর স্থানীয় মান কি 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের 1 এর স্থানীয় মান হচ্ছে 100 কোটি। 100 কোটি, দেখি 100 কোটি হয় কিনা। 1 বিলিয়ন, শূন্য শূন্য, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি একক, দশক, শতক, তাহলে 100 কোটি। 100 কোটি। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তোমাদের এটি মুখস্থ রাখতে হবে। 1 বিলিয়ন সমান 100 কোটি। এই দুইটা তোমাদের মুখস্থ রাখতে হবে।
তারপর হচ্ছে উদাহরণ 5। উদাহরণ 5 আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। কথায় লিখতে হবে সমাধান। ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই। আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পর পর ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসাতে হবে। তাহলে 3 ঘর পর কমা, 3 ঘর পর কমা, 3 ঘর পর কমা। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204 বিলিয়ন, 204 বিলিয়ন। তারপর হবে 340 মিলিয়ন, তারপর 432 হাজার, তারপর হচ্ছে 4 এককের ঘরে 4 রয়েছে 4। উদাহরণ 6 ক নম্বর প্রশ্ন হচ্ছে 5 মিলিয়নে কত লক্ষ। খ নং প্রশ্ন হচ্ছে 500 কোটিতে কত বিলিয়ন। সমাধান। ক নম্বর সমাধান হচ্ছে 1 মিলিয়ন সমান আমরা জানি 10 লক্ষ। তোমাদের মুখস্থ করতে হবে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। সুতরাং 5 মিলিয়ন সমান 5 গুণন 10 লক্ষ সমান 50 লক্ষ। খ নম্বর প্রশ্ন হচ্ছিল 500 কোটিতে কত বিলিয়ন। 100 কোটি সমান 1 বিলিয়ন। সুতরাং 1 কোটি সমান 1 ভাগ 100 বিলিয়ন। সুতরাং 500 কোটি সমান 500 ভাগ 100 বিলিয়ন সমান 5 বিলিয়ন। অনুশীলনী 1.1 এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। অনুশীলনী হচ্ছে 1.1 এর পৃষ্ঠা 6। 1 নম্বর নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক নাম্বার 20,070। উত্তর তোমাদের নিচে লিখে দিয়েছি 20,070। তারপর হচ্ছে 30,008। 30,008 নিচে উত্তর দেওয়া রয়েছে। 55,400। 55,400। খ নাম্বার 4,05,000। 4,05,000। 7,02,075। 7,02,075। গ নাম্বার 76,09,070। 76,09,070। তারপর হচ্ছে 30,09,004। 30,09,004। গ নাম্বার 5,03,02,007। 5,03,02,007। ওম নাম্বার 98,07,05,009। 98,07,05,009। তারপর হচ্ছে ছ নাম্বার 102,05,708। উত্তর হবে 102,05,708। ছ নাম্বার 955 কোটি। 955 কোটি। 7,90,000। 7,90,000। বর্গীয় জ 3,500 কোটি। 3,500 কোটি। 3,500 কোটি। 85,00,000। 85,21,00,000। 921। 921। জ নাম্বার 50 বিলিয়ন। 50 বিলিয়ন। 50 বিলিয়ন। 301 মিলিয়ন। 301 মিলিয়ন। তারপর হচ্ছে 538। 538 হাজার। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া রয়েছে। প্রতি ডান দিক থেকে প্রতি 3 ঘর পর পর কমা। 2 নাম্বার নিচের সংখ্যাগুলো কোথায় লেখো। প্রিয় শিক্ষার্থী, 2 এর উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ পৃষ্ঠা 6। অনুশীলনী 1.1। 2 নাম্বার নিচের সংখ্যাগুলো কোথায় লেখো। ক নাম্বার হচ্ছে 45,789। 45,789। তারপর হচ্ছে 41,007। 41,007। তারপর হচ্ছে 8,91,071। 8,91,071। খ নম্বর উত্তর হচ্ছে 2,78,000। 2,78,000। 7,90,678। 7,90,678। তারপর হচ্ছে 8,90,075। 8,90,075। তারপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বার উত্তর হচ্ছে 44,785। 44,785। তারপর হচ্ছে 68,70,509। তারপর হচ্ছে 71,05,070। 71,05,070। ঘ নাম্বার। ঘ নাম্বার উত্তর হচ্ছে 5,08,77,003। 5,08,77,003। তারপর হচ্ছে 9,43,09,799। তারপর হচ্ছে 8,39,775,000।
65, 8,39,765। 3 নাম্বার, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 3 নাম্বার, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক নাম্বার 72। সমাধান: 72 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9, শূন্য ব্যতীত। শূন্য হচ্ছে সার্থক নয়, 1 থেকে 9 হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে 2 হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 একক। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক অর্থাৎ 70। নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 2 এবং 70। 2 এবং 70। খ নম্বর হচ্ছে 359। সমাধান: 359 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9। প্রথম হচ্ছে 9। 9 এর স্থানীয় মান 9 একক 9। সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5 দশক 50। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 শতক 300। নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 50, 300। গ নাম্বার 4203। সমাধান: 4203 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 একক। শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়। এখন ধরবো আমরা 2। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 শতক 200। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4000 4000। নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 3, 200, 4000। ঘ নাম্বার 70809। সমাধান: 70809 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক 9। শূন্য সার্থক অঙ্ক না, সুতরাং তারপরের অঙ্ক হচ্ছে 8। সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 শতক 800। তারপর শূন্য সার্থক অঙ্ক না, তারপর হচ্ছে 7। তারপর হচ্ছে 7, এখানে ভুল করে 8 লেখা হয়েছে 7। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 অযুত। কত হবে? 70,000। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 870,000। নাম্বার সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8 একক 8। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 দশক। সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5000। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4 অযুত। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 একক কোটি। সার্থক অঙ্ক 1 এর স্থানীয় মান 1 দশক কোটি 1 দশক কোটি। নির্ণয়ে সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো দেখে নিতে পারো। তারপর হচ্ছে ছ নাম্বার সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক 9 একক। তারপর হচ্ছে শূন্যবাদ 7 একক শতক। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 শতক। 9 এর স্থানীয় মান 9000। 5 এর স্থানীয় মান 5 একক কোটি। 2 এর স্থানীয় মান 2 দশক কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটি একক কোটি, তারপর হচ্ছে দশক কোটি। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে 9, তারপর হচ্ছে 7 শতক, তারপর হচ্ছে 9000, তারপর হচ্ছে 5 একক কোটি, 2 দশক কোটি। ছ নাম্বার সমাধান হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান 5 একক। 4 এর স্থানীয় মান 4 দশক। 8 এর স্থানীয় মান 8 শতক। 7 এর স্থানীয় মান 7000। 9 এর স্থানীয় মান হচ্ছে 9 দশক কোটি। 5 এর স্থানীয় মান হচ্ছে 5 শতক কোটি। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো দেখে নিতে পারো। বর্গীয় জ নাম্বার সমাধান এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 একক 2। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান 3 দশক। সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4 শতক। সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান 8000। সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান হচ্ছে 5 অযুত। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান 7 লক্ষ। এখানে ভুল হয়েছে, 9 হবে। সার্থক অঙ্কে 9 এর স্থানীয় মান 9 দশক কোটি। নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো দেখে নিতে পারো। ঝ নাম্বার সমাধান এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান 4 একক।
3 এর স্থানীয় মান 3000, 2 এর স্থানীয় মান 2 অযুত, 9 এর স্থানীয় 9 লক্ষ, 8 এর স্থানীয় মান 8 একক কোটি, 7 এর স্থানীয় মান 7 দশক কোটি। তারপর হচ্ছে 8 এর স্থানীয় মান 8 একক কোটি, 7 এর স্থানীয় মান 7 দশক কোটি, 5 এর স্থানীয় 5 শতক কোটি, 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো লিখে নিতে পারো। 4 নম্বর হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সমাধান দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। 4 নম্বর 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান: 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে 9, তার মানে 9টি 9 হবে। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টি 9। ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, কিন্তু প্রথমে 0 দিলে কোনো মান থাকে না, তার জন্য প্রথমে সার্থক অঙ্ক বসাতে হবে। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 1, তারপর হচ্ছে 6টি 0। 5 নাম্বার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার এবং খ নাম্বার দেওয়া রয়েছে। একই অঙ্ক একবার ব্যবহার করতে হবে সর্বোচ্চ। চলো শুরু করা যাক। 5 নাম্বার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। ক নাম্বার 4, 5, 1, 2, 8, 9, 3। সমাধান হচ্ছে বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় বৃহত্তম সংখ্যা তাহলে কত? বড় থেকে বড় হচ্ছে 9, তারপর 8, 5, 4, 3, 2, 1। প্রিয় শিক্ষার্থী, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 98, 54, 321। আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ছোট থেকে বড় 1, 2, 3, 4, 5, 8, 9। তারপর হচ্ছে খ নাম্বার 4, 0, 5, 3, 9, 8, 7। সমাধান: বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে? নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে সবচেয়ে বড় 9, 8, 7, 5, 4, 3, 0। আবার ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যাটি দেওয়া রয়েছে 0। 0 সর্ববামে থাকলে এর কোনো মান হয় না। সুতরাং 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 0 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতমের ডানে লিখতে হবে, এক ঘর ডানে লিখতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3, 0, 4, 5, 7, 8, 9। 6 নাম্বার 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যাবে তা কথায় প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী, 6 নাম্বার এর সমাধান তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। 6 নাম্বার হচ্ছে 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। সমাধান: প্রদত্ত সংখ্যা হচ্ছে 7, 3, 4, 5, 5। বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে বিপরীত ভাবে। প্রথমে ডান দিক থেকে শুরু করতে হবে বাম দিকে। 5, 5, 4, 3, 7 বিপরীত ভাবে সাজাতে হবে। সুতরাং কথায় প্রকাশিত হলে সংখ্যাটি হবে 55, 55,437, 55,437। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। অনুশীলনী হচ্ছে 1.1 এর সবগুলো উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।